হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। চলো আজকে আমরা আরআরবি এনটিপিসি এর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করব। তো আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের প্রথম কোশ্চেন কি আছে। ইফ থ্রি নাম্বারস আর ইন দ্য রেশিও 2:3:5 and the twice their sum is 100, find the square of the largest of the three numbers। তাহলে এখানে বলেছে তিনটি নম্বর আছে, তিনটি নম্বরের কি দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে 2:3:5 এবং তাদের দ্বিগুণ যোগ করলে তাদের দ্বিগুণ যোগ করার পর দ্বিগুণ যেটা হবে সেটা হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা ভেরি ক্লিয়ার যে যোগ করলে যদি যোগ করলে 2 দিয়ে গুণ করলে দ্য টোয়াইস দেয়ার সাম ইজ 100, তাহলে তাদের টোয়াইস দেয়ার সাম যদি 100 হয় তাহলে সামটা কি হবে, মানে যোগ করলে হয়ে যাবে 100/2, দ্যাট ইজ 50, তাই না? তাহলে এদের যোগফল যদি 50 হয় আর রেশিও যদি দেওয়া হয় 2:3:5, তাহলে বলছে লার্জেস্ট নাম্বারটা কত। তাহলে লার্জেস্ট নাম্বার কি হবে, এই রেশিওটা হবে। 5 3 8 2 10, 50কে 10 দিয়ে যদি ভাগ করো হয়ে যাবে 5, 5 × 5, দ্যাট ইজ 25 হয়ে যাবে আমার লার্জেস্ট নাম্বার। কিন্তু বার করতে বলছে স্কোয়ার অফ দ্য লার্জেস্ট নাম্বার, দ্যাট ইজ 25 এর স্কোয়ার হয়ে যাবে আমাদের অ্যান্সার, দ্যাট ইজ 625। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্কতে আছে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট on 48,000 for 2 years at 20% per annum if interest is compounded annually। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি একটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক, তাই না? বলছে আমার প্রিন্সিপাল দেওয়া আছে 48,000, ভেরি গুড, 48,000 20% পার অ্যানামে। তো আমরা যে প্রসেসে করছিলাম ফার্স্ট ইয়ারে আমার ইন্টারেস্ট কি হবে, ফার্স্ট ইয়ারে হবে কিনা 960, তাই না? সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট কত হবে, 960 তো হবেই হবে, প্লাস এই টাকাটা 20%, মানে হচ্ছে 109,292, তাই তো? ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড ইয়ারলি। আচ্ছা, what is the compound interest of 48,000 for 2 years at the interest annually? ঠিক আছে, তাহলে আমাদের এখানে 48,000 দেওয়া আছে, তাহলে 480 × 2 মানে 960, 20%, ভেরি গুড। 960 প্লাস এদিকে হচ্ছে তোমার 20% যদি করি, 20% মানে 9 আচ্ছা সরি, এটা হয়ে যাবে তোমার 9.6, মানে 9.6 into 20, 192 তো আছে। এখানে কি চেয়েছে আমার, ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অনলি, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ 48,000 for 2 years? আচ্ছা, আমাদের কিন্তু এটার অ্যান্সার কত হবে, এই তিনটে যোগ করতে হবে, তাই না? তাহলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 2, 6 12 8 20 21, 2 9 18 19, 2112, তাই তো হচ্ছে। কিন্তু এখানে একটা শূন্য বেশি কেন? আচ্ছা, আরেকটা শূন্য তো বেশি হবে, এক্স্যাক্টলি কি আছে, একটা শূন্য কম করে দিয়েছিলাম, রাইট? এবার ঠিক আছে, 21120, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 20% যদি করো তাহলে 9600 হচ্ছে, আবার 9600, আর 9600 20% হচ্ছে 1920। তাহলে আমাদের বি নম্বরটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? দেখো এই নম্বরটা, 3 নম্বর অঙ্কটা। এ ladder 20 meter long is leaning against a vertical wall. It makes an angle of 30 degree with the ground. How high the wall does the ladder reach? তাহলে একটা মই আছে, তাই তো, 20 মিটার লম্বা, লিনিং এগেইনস্ট এ ভার্টিক্যাল ওয়াল। সাপোজ এটা যদি ওয়াল হয় তাহলে মইটা মনে করো এরকম ভাবে আছে, ঠিক আছে, ওয়ালের মধ্যে, বোঝা গেল? এটা মাটি, তো মাটিতে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে, বলছে 20 মিটার লম্বা ল্যাডার, 20 মিটার
takes angle 30 the ground. How high the wall does the ladder reach? How high on the wall does the ladder reach? তাহলে মইটা দেওয়ালের কোথায় গিয়ে টাচ করছে, মানে কতটা উচ্চতা, তার মানে এই এজটা আমাকে বার করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে ত্রিকোণমিতিক ফর্মুলা লাগাবো, তাই তো? আমরা যদি দেখি সাইন 30 ডিগ্রি, সাইন দিয়ে যদি করি সাইন 30, মানে সাইন এই কোণটা, এই কোণের সাপেক্ষে কি হয়? লম্ব বাই অতি, তাই না? এইচ বাই 20 হয়ে যাবে। এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতি। তাহলে সাইন 30 এর ভ্যালু হচ্ছে 1/2, তাই না? তাহলে 1/2, তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? 20 ইন্টু সাইন 30 ইজ 10। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে 10। ক্লিয়ার? এখানে কিন্তু পুরো ত্রিকোণমিতির অঙ্ক, বুঝতে পারলে? এখানে আমি কিন্তু সাইন 30, তুমি এটা সাইন 30 না লাগিয়ে অন্য কিছু লাগাতে পারতে। এখান থেকে তুমি যেখানে লম্ব আর অতি কোসেক লাগাতে পারতে। কোসেক যদি লাগাতে তাহলে কি হতো? অতি বাই লম্ব, রাইট? এটা দিয়েও তুমি করতে পারতে। তাহলে কোসেক 30 এর ভ্যালু কত, সেই অনুযায়ী তোমাকে করতে হতো। ক্লিয়ার? যেভাবে খুশি সেভাবে করো, আমাদের ত্রিকোণমিতিক যে ফর্মুলাস গুলো আছে সেগুলো আমাদের ইউজ করতে জানতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন। A piece of cloth cost rupees 35. If the piece were 4 meter longer, then the meter were to cost rupees 1 lesser, then the cost would remain unchanged. মানে এখানে বলতে যাচ্ছে যে আমার টোটাল যে কস্টটা, সেই কস্টটা 35এই থাকবে, যখন কিনা ওটাকে 4 মিটার বাড়িয়ে দেব আর হচ্ছে টাকা মিটার প্রতি 1 টাকা কমিয়ে দেব। তাহলে মনে করো আমি যদি ধরি 1 মিটার লম্বা ওই কাপড়টা, আর প্রতি মিটারের দাম হচ্ছে ওয়াই টাকা, তাহলে এক্স ইকুয়াল টু 35, তাই না? প্রতি মিটার যদি ওয়াই টাকা হয়, 1 মিটার লম্বা হয়, তাহলে এক্স ইকুয়াল টু 35। এবার বলছে যদি এটাকে বাড়িয়ে দিই, 4 মিটার লঙ্গার করে দিলাম, বাড়িয়ে দিলাম, আর কস্টটাকে তোমার 1 কমিয়ে দিলাম, তাহলে কিন্তু রিমেন আনচেঞ্জ, তাহলে দাম তাই থাকে। এটাকে তোমার এক্স ওয়াই সলভ করে এক্স ওয়াই বার করতে হবে। হাউ লং ইজ দ্য প্রাইস অফ দ্য ক্লোথ, তাহলে ওয়াই এর ভ্যালু বার করতে হবে, ওয়াই ইকুয়াল টু কত। বুঝতে পেরেছো? কিছুই না, তোমরা এটা এটা সলভ করেও করতে পারো। আবার কি করতে পারো, এটাকে তোমরা কিভাবে করতে পারবে? অপশন টেস্ট করে। তাহলে চলো অপশনে চলে যাই। সাপোজ যদি 10, যদি যদি হাউ লং ইজ দ্য প্রাইস অফ দ্য ক্লোথ, হাউ লং ইজ দ্য সরি পিস অফ দ্য ক্লোথ, তাহলে ক্লোথটাকে 10 মিটার লম্বা আমি ধরলাম। 10 মিটার লম্বা যদি ধরলাম এ নম্বর অপশনটা 2 ধরে আমি এগোবো, অপশন টেস্ট করবো, কারণ অপশন টেস্টে এখানে বেটার হবে। তাহলে যদি 10 মিটার হয় তাহলে 35 টাকা দাম, তাহলে প্রতি মিটারের দাম কত হবে? 3.5, তাই না? কারণ এই দুটোকে গুণ করলেই তোমার কত হচ্ছে? 35 টাকা হচ্ছে। এবার তুমি দেখো এটাকে যদি 10 মিটার লম্বাটাকে বাড়িয়ে 14 মিটার করে, 4 মিটার যদি বাড়াই, তাহলে কস্টটা যদি 1 টাকা কমে যায়, তাহলে 2.5 হয়ে যাবে না? তাহলে এটাকে যদি গুণ করে কত হয়? এটাকে গুণ করলে 35 হচ্ছে, তাহলে আমার 10ই অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? বাকি অপশনগুলো যদি টেস্ট করো দেখবে হবে না। তাহলে ফ্লোরটা 10 মিটার লম্বা ছিল, ঠিক আছে? এটাকে বাড়িয়ে যদি 14 মিটার করে দাও, আর যদি দামটা যদি 3.5 টাকা থেকে 2.5 টাকা করে দাও পার মিটার, তাহলে দেখো 35 টাকায় রয়েছে, মানে আনচেঞ্জ হচ্ছে কস্টটা। বুঝতে পেরেছো? এটা কিন্তু অপশন টেস্ট হচ্ছে বেস্ট ওয়ে টু সলভ। ক্লিয়ার? চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন। বলছে দুটো পোলস, টু পোলস অফ দ্য হাইট অফ 15 মিটার এন্ড 20 মিটার স্ট্যান্ড ভার্টিক্যালি আপরাইট on a plain ground. If the distance between their feet is 12 meter, find the distance between their tops. তাহলে বলছে দুটো পোল, এটা একটা পোল, এটা একটা পোল, এটা মাটি, ঠিক আছে? একটা বলছে 20 মিটার, একটা বলছে 15 মিটার। বলছে তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12 মিটার, তাহলে তাদের মাথা মাথা ডিস্টেন্স কত হবে? এটা ইকুয়াল টু কত হবে? এটাই আমার কোয়েশ্চেন চাইছে। তাহলে দেখো আমি যদি এটা ভূমির সমান্তরালে এরকম একটা দাগ দিই এখান থেকে, তাহলে এটাও 12 হয়ে যাবে, তাই না? বুঝতে পেরেছো? তাহলে এটা 15, এটাও 15, আর এটা 5, তাহলে এই টোটালটা মিলে 20 হয়ে গেল আমার, তাই না? ছোট পোলটা যদি 15 মিটার হয়, তাহলে এইটুকু 15 হবে, আর উপরটা হবে 5, তাহলে উপরটা 5, এটা 12। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? এখানে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত হবে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার, ইকুয়াল টু এটাকে যদি এক্স ধরো তাহলে এক্স স্কোয়ার। বুঝতে পারলে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার।
এখানে হয়ে যাবে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 25 আর 144 কত হয়? 169। 169 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত হবে গো? 13 হবে। তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাবে 13। ক্লিয়ার? জাস্ট পিথাগোরাস উপপাদ্য লাগিয়ে দিলাম এখানে, দ্যাটস ইট। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। বুঝতে পেরেছো? একদম ইজি ছিল। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ইনভেস্টেড অ্যাট এ সার্টেন রেট ফর 2 years অ্যামাউন্টস টু ₹1200. The compound interest on the same sum of money invested at the same rate of interest for 2 years amounts to 1290. তাহলে এখান থেকে কি বুঝতে পারছো? এখান থেকে বুঝতে পারছো যদি আমরা সিম্পল ইন্টারেস্ট করি 2 বছরের জন্য, তাহলে আমরা সেটা হচ্ছে 1200 টাকা পাচ্ছি। আর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট করি তাহলে হচ্ছে 1290 হচ্ছে। বুঝতে পেরেছো? যখন সিম্পল ইন্টারেস্ট করি প্রত্যেক বছর ইন্টারেস্ট সেম থাকে, তাই না? তাহলে 2 বছরে যদি 1200 টাকা ইন্টারেস্ট হয় সিম্পল ইন্টারেস্ট, তাহলে 600 হবে। আর এক্সট্রা যে টাকাটা আসে এটা কিসের জন্য আসবে? এই ফার্স্ট ইয়ারের যে ইন্টারেস্টটা ছিল তার ইন্টারেস্ট, তাই না? তাহলে এটা হবে 90 টাকা। এবার তুমি ক্যালকুলেশন করো যে এই 90 টাকাটা কত পার্সেন্ট অফ 600। তাহলে এটাই হবে আমার রেট অফ ইন্টারেস্ট, রাইট? এই 90 টাকা এসে থেকে এটার থেকে তো। তাহলে এটার 15% দেখো, 15% যদি করো তাহলে দেখো 90 টাকা হচ্ছে, তাই না? 10% হচ্ছে 60, 15% হচ্ছে 90। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা ভেরি ক্লিয়ার যে 15% হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, তাই না? এবার তুমি হিসাব করো এই 600 টাকাটা যে আসছে, এই 600 টাকাটা প্রিন্সিপাল থেকে নিশ্চয়ই হচ্ছে। তাহলে কত? 15% 600, 6000, রাইট? সরি 6000 না, 4000। ক্লিয়ার? কারণ 4000-এর 15% কত হয়? 4×5 = 600। তাহলে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত হবে? 4000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্ক কিছুই নেই, একদম পাতি অঙ্ক এটা। ক্লিয়ার সবাই? চলো, ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, কিন্তু অবভিয়াসলি জানাবে। চলো আমরা চলে যাচ্ছি, একটা রিজনিং আছে, এটাকে সিলক্স বলে। So below are the given statements. You have to take the given statements to be true even if there seems to be at variance with the commonly known facts, and then decide which of the following conclusion logically follows from the given statements. কি বলতে চাইছে? বলছে নিচের যে স্টেটমেন্ট দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে আমার এবিসিডি অপশন আছে। তো নিচের স্টেটমেন্ট গুলোকে ট্রু ধরে এগোতে হবে এবং সেই অনুযায়ী আমাকে অ্যান্সার করতে হবে। কমনলি যে ফ্যাক্ট আছে সেই ফ্যাক্টের উপর আমি বিশ্বাস করব না। ফ্যাক্ট যদি যাই থাক না কেন, ফ্যাক্ট ইজ ডিফারেন্ট থিং, বাট আমাকে বিলিভ করতে হবে স্টেটমেন্ট গুলা ট্রু। ঠিক আছে? ইমাজিনারি হোক যাই হোক, আমাকে স্টেটমেন্ট গুলোকে ট্রু ভেবে আমার অ্যান্সার বার করতে হবে। বাট ফ্যাক্ট যেটা আছে সেই ফ্যাক্টকে আমি ধরবো না। ফ্যাক্ট ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে? চলো চলে যাক, স্টেটমেন্টে চলে যাই। অল র্যাটস আর হিলস বলছে সমস্ত ইঁদুর হচ্ছে হিল। অল, এখানে র্যাটের পালা দিলাম, এখানে হিল দিলাম, এটা হচ্ছে আর, এটা হচ্ছে হিল। বুঝতে পারছো? অল র্যাটস আর হিলস। অল হিলস আর রিভার্স, তাহলে হিলস, অল হিলস রিভারের মধ্যে থাকছে, এই তো। এটা হচ্ছে র্যাট, এটা হচ্ছে রিভার। তাহলে অল র্যাটস আর হিলস, অল হিলস আর রিভার। ঠিক আছে? সাম রিভার্স আর র্যাট, তো সাম রিভার্স আর র্যাট তো হবেই ট্রু, প্রথমটা ট্রু। নো রিভার্স ইজ এ হিল, নো রিভার্স ইজ হিল, ফলস। অল হিলস আর রেড, অল হিলস আর রেড হবে না। নো রিভার্স ইজ এ রেড, নো রিভার্স ইজ এ রেড, এটাও ফলস। তাহলে অনলি সাম রিভার্স আর রেড ইজ ট্রু। একদম ইজি জিনিস, তোমরা ভালো করেই জানো এগুলো। চলো চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনের দিকে। হাউ মেনি বোনস ডাজ এ নিউ বর্ন হিউম্যান বেবি হ্যাভ? আচ্ছা, এটা একটা বায়োলজি কোশ্চেন চলে এসছে এখানে, তোমরা এটা নিজেরাই করবে। কতগুলো হাড় আছে একটা বাচ্চা ছেলের দেহে? ঠিক আছে? আমরা মানুষের পূর্ণাঙ্গ মানুষের দেহেও জানি, বাচ্চা ছেলের দেহ আমাকে জানতে হবে একটা বেবির কতগুলো হাড় থাকে। বুঝতে পারছো? এটা করে আমাকে অপশন কোনটা হবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো চলে যাই আমাদের নেক্সট অঙ্কতে। এ ক্লোজ উডেন রেক্টেঙ্গুলার বক্স মেড অফ 1 সেমি থিক অফ উড অ্যাট দ্য ফলোইং আউটার ডাইমেনশন। তাহলে একটা যদি বক্স থাকে, রেক্টেঙ্গুলার বক্স মানে ম্যাচ বক্স মনে করো, সলাইয়ের বাক্স, তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ব্যাপার আছে, সেটাই দেওয়া আছে। লেন্থ 22 সেমি, ব্রেড 17 সেমি এবং হাইট 12 সেমি। ইফ ইট ইজ ফিল্ড উইথ ক্যাপাসিটি উইথ সিমেন্ট, হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সিমেন্ট? তাহলে সিমেন্টের ভলিউম বলেছে। আচ্ছা, আমার মনে করো বক্সটা এরকম ভাবে আছে, ঠিক আছে? এই বক্সটা যদি এরকম ভাবে থাকে,
এই বক্সের আয়তন আর সিমেন্টের আয়তন তো ডিফারেন্ট হবে, কারণ কি বক্সটা তো মোটা না, বক্সটা তো 1 সেমি থিক বলেছে, তাই না? সুতরাং আমাকে কিন্তু ভিতরের আয়তনটা বার করতে হবে। তো ভিতরের আয়তনটা আমি কিভাবে বার করব? দেখো, যখন থিকনেস থাকবে উপরেও 1 সেমি থিক, নিচেও 1 সেমি থিক, পাশেও থিক, ও পাশেও ঠিক 1 সেমি করে আসবে, তাহলে তোমার হাইটটা দেখো 2 সেমি কমে যাচ্ছে, ঠিক লেংথটাও 2 সেমি কমে যাবে। তুমি ভেতরটার কথা ভাবো, তাহলে দেখবে হাইটটা এপাশে 1 সেমি কমছে, ও পাশে 1 সেমি কমছে, ব্রেডটাও তাই 1 সেমি 1 সেমি কমে যাচ্ছে। তার মানে কি, ভেতরের লেংথটা হয়ে যাবে 22 - 2, দ্যাট ইজ 20, ব্রেডটা হয়ে যাবে 15, হাইটটা হয়ে যাবে হচ্ছে 10 সেমি। বুঝতে পেরেছো? এইটুকু ক্লিয়ার কিনা বলো? এবার বলছে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য সিমেন্ট ইন দ্য বক্স। বলছে বক্সের ভলিউম কত হবে, মানে সিমেন্ট যে আছে বক্সের ভেতরে তার ভলিউম আয়তন কত হবে। তাহলে দৈর্ঘ্য বস্তু উচ্চতাই হবে আয়তন, এইটা গুণ করে দিলে ভেতরের আয়তন, তাই না? কিন্তু হ্যাঁ, ওটা গুণ করে দিলেই হয়ে যাবে। কিউবিক সেমি বলেছে না অ্যান্সারে, কত কিউবিক সেমি। তাহলে এগুলো সেমি দিয়ে আছে, এককের দিকে খেয়াল রাখবে, প্রত্যেকটা সেমি দিয়ে আছে, সুতরাং গুণ করলে কিউবিক সেমি হবে। ফাইন। তাহলে গুণ করলে আমার কত হচ্ছে, 30 × 20, 1500, 150, 15×30, 300 × 10, 3000 হয়ে যাচ্ছে, তাই না? এখন মুখে মুখে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে, তাই না? 300 × 10, 3000। ভেরি গুড, হয়ে গেল। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্ক। চলো দেখা যাক, এটা একটা দিয়েছে রিজনিং, মাদার ইকুয়াল টু জিআর কিউ কেভিইউ, দেন হোয়াট ইজ দ্য কোড অফ দ্য প্রিন্সিপাল। আচ্ছা দেখি লজিক কি লাগিয়েছে। তাহলে আমাদের প্রিন্সিপাল সেম লজিক লাগাবো। এম এর থেকে জে কমেছে না বেড়েছে? নিশ্চয়ই কমেছে। জে কে এল এম, কে এল এম, জে কে এল এম, দেখো -3 হয়েছে, তাই না? জে এর সঙ্গে 3 যোগ করলে এম আসছে, তার মানে কি এম থেকে 3 মাইনাস করছে। ও ওর পরে আর আসছে, ও পি কিউ আর +3 করেছে, তাহলে -3 +3। টি এর পরে দেখো কিউ আর এস টি -3, সেম ভাবে এইচ আই জে কে +3। তার মানে বুঝে গেছি লজিক কি। -3 +3 -3 +3, তাহলে পি, পি এর -3 করলে কি হবে? আচ্ছা, আর এর +3 করে দেখলে আর এস টি ইউ, ইউ হয়ে যাবে। তাহলে এই অপশন কাটা গেল, এই অপশন কাটা গেল, এস টি ইউ। আর পি এর যদি দেখো, পি এর যদি দেখো এম, এন ও পি, তাই না? এম, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। এম দিয়ে স্টার্ট হবে, ইউ দিয়ে হবে সেকেন্ডটা। ক্লিয়ার? তাহলে অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ইজিলি আমরা বার করতে পেরেছি, বাকিগুলো দেখার দরকার নেই। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোশ্চেনে। এখানে কি দেওয়া আছে? দ্য এইচসিএফ এন্ড এলসিএম অফ টু নাম্বারস 3 and 2730। দেখো এখানে এলসিএম এসিএফ দুটোই দেওয়া আছে, আর আরেকটা নাম্বার, ইফ ওয়ান অফ দ্য নাম্বার ইজ 70 ইজ দ্য ফাইন্ড দ্য আদার নাম্বার। আমরা জানি এলসিএম আর এসিএফ গুণ করলে কি হয়, এলসিএম ইন্টু এসসিএফ ইন্টু এলসিএম কত হয়, সংখ্যা দুটোর গুণফল। তাহলে একটা সংখ্যা যদি 78 দেওয়া থাকে, আরেকটা সংখ্যা আমি জানি না, সেটাকে এক্স ধরবো। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা বার করলেই আমার অঙ্ক শেষ, তাই না? তাহলে এটাকে দেখো 3 দিয়ে যদি কাটি, 3 দুগুণে 6, 3 × 18, 26, 26 দিয়ে যদি এটাকে কাটো, 26 একে 26, একে 3, 13, 13 মিলছে মিলছে না, শূন্য দিলাম, 130। দেখো 5 26 130 হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 105। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এই ইজি অঙ্ক ছিল এটা। আবার একটা কোডিং এর অঙ্ক দেখতে পাচ্ছি, রিজনিং। এখানে ইকুয়াল টু 1 মানে হচ্ছে প্রথম লেটার 1, ও আর ইকুয়াল টু 34, ও এ আর ইকুয়াল টু 34, দ্যাট ইজ ও হচ্ছে ই জ্যোতি, আমরা পড়েছিলাম ই জ্যোতি, রাইট? তাহলে এখানে কি হচ্ছে 5 10 15, ও হচ্ছে 15, 15 রেখে 16, 16 আর কোথায় যাবে, আর হচ্ছে টি এর জাস্ট 2 করা আগে 18, তাহলে 16 আর 18 কত হয়, 34 হচ্ছে। তাহলে সেম লজিক আমরা বুঝে গেছি, এখানে লজিক হচ্ছে যা যোগ করেছে। তাহলে আরো এ আর এর মধ্যে দেখো ও এ আর অলরেডি আছে 34, আর এর ভ্যালু যোগ করে দাও, তাহলে 34 এর সঙ্গে আর এর ভ্যালু যোগ করবে, আর কি, আর হচ্ছে 18, তাই না? তাহলে হচ্ছে 52, তাহলে 52 হচ্ছে আমাদের আনসার। ভেরি গুড, একদম ইজিলি তোমরা বুঝে গেছো, এগুলো কিছুই না অঙ্ক, একদম পাতি অঙ্ক। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট, আমাদের লাস্ট অঙ্কতে। বলছে এটা একটা কি, একটা অ্যারিথমেটিকের অঙ্ক দেওয়া আছে, টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক দেওয়া আছে। 30 men ওয়ার্কিং 5 hours a day can do a task in 16 days। যদি 30 জন মানুষ 5 ঘন্টা করে পার ডে কাজ করে, তাহলে 16 দিনে কাজটা শেষ হবে। In how many days will 40 men working 6 hours a day to do the same work। বলছে 40 জন মেন 6 ঘন্টা করে কাজ করলে কত দিনে শেষ করবে। তাহলে এখন আমি 16 দিন আর 5 আওয়ার, এই দুটো আলাদা আলাদা টাইম দেওয়া আছে, সেটাকে একটা টাইমে কনভার্ট করো। তাহলে আমি বলতে পারবো 30টা ম্যান যদি কাজটা করে, তাহলে সেটা 5 ঘন্টা করে 16 দিনে শেষ করছে, তাহলে 80 ঘন্টায় শেষ করছে। দেখো ডেলি 5 ঘন্টা করছে 16 দিন, তার মানে 80 আওয়ার, তাহলে 30টা ম্যান প্রত্যেকে 80 আওয়ার করে করছে,
তাহলে কাজটা শেষ হচ্ছে। কিন্তু 40টা ম্যান যদি করে তাহলে কত দিনে কাজ, কত ঘন্টায় আগে শেষ করে বার করি, তাহলে 3 বার করা যাবে, 6 দিয়ে ভাগ করে দেবো তাহলে হবে। তাহলে 40 জন যদি হয় 80, একজন যদি করে তাহলে সময়টা বেশি লাগবে, তাহলে 80 × 30, যদি 40 জন লাগবে তাহলে কম লাগবে, 2 দিয়ে কাটলে 2, 30 দুগুণে 60, তাহলে 60 ঘন্টায় শেষ করবে 40টা লোক। তাহলে 6 ঘন্টা যদি পার ডে করে তাহলে কয়দিন লাগবে, 60/6, দ্যাট ইজ 10 দিনে শেষ হবে। আশা করি তোমরা বুঝে গেছো, তাই না? কিছুই নেই অঙ্কতে। 30টা ম্যান, দুটো টাইম দেওয়া আছে, পার আওয়ার্স পার ডে 16 দিন, তাহলে আমি টোটাল দিনটাকে আওয়ার্সে কনভার্ট করে নেই, ইজিলি হয়ে যাবে। তাহলে 30 জনে যখন করছে 80 ঘন্টায় করছে, 40 জনে যখন করতে তাহলে 80 × 30/40, ঠিক আছে? 80 × 30 অনেকে কিন্তু ভুল করবে যে 80/30 × 40 করবে না, কারণ 30 জনে যখন 80 ঘন্টায় করছে, একজনে করতে নিশ্চয়ই সময়টা বেশি লাগবে, সেই জন্য গুণ করে দিলাম 80 × 30। যখন 40 জনে করবে তখন কম সময় লাগবে, 40 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে গেল 60 ঘন্টা। তাহলে 40 জন ম্যান ওয়ার্কিং 6 আওয়ার্স পার ডে, কত দিনে শেষ হবে, তাই না? তাহলে 60 ঘন্টা মানে কি, দিনে 6 ঘন্টা হলে 10 দিন লাগবে, ইজিলি হয়ে গেল, ডান। চলো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে বা কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই 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 আমাকে হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বারে পিং করতে পারো, কোনো সমস্যা নেই, আমার গ্রুপেও পিং করতে পারো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।